প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है। আচ্ছা, প্রথমেই যেটা বলতে হয়, অনারেবল চিফ মিনিস্টার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে যদি আমি দুটো শব্দ বলি, অনলি 2 words, দুটো শব্দই ওনাকে আমার মনে হয় সবটা ডিফাইন করে দেবে। 3টে শব্দ, উনি অসাধারণ মানুষ, এইটুকু আমি চোখ বন্ধ করে বলতে পারি। একজন অসাধারণ মানুষ। কেন বলছি? অনেকগুলো কারণ আছে। আজকে যদি মাননীয়া দিদি চিফ মিনিস্টার না হতেন, যদি অন্য কোনো প্রফেশনে থাকতেন, আমি তাহলেও আজকে এই ক্যামেরার সামনে বসে এই 3টে শব্দই ব্যবহার করতাম, যে মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এক অসাধারণ মানুষ। এটা বলার অনেকগুলো কারণ আছে। প্রথম কথা, দেখুন, আমি তো পলিটিক্সের মানুষ নই, আমি একজন শিল্পী, আমি সিনেমা করি, আমি 3টে জিনিস করতে পারি। আমি গান গাইতে পারি, অভিনয় করতে পারি, আর গাড়ি চালাতে পারি। এই 3টে জিনিসের বেশি আমি কিছু করতে পারি না। তো সুতরাং আমার গান এবং অভিনয়ের সৌজন্যে দিদির সাথে আমার আলাপ, দিদির কাছে আসার সৌভাগ্য এবং সুযোগ। কিভাবে বলি? অনেকগুলো ঘটনা আছে। আমি কেন বলছি অনেকগুলো? আই এম ভেরি ইমোশনাল ওয়েন আই টক অ্যাবাউট অনারেবল সিএম। আই বিকাম ভেরি ইমোশনাল। অনেকগুলো কারণ আছে। প্রথম বলি, একদম যখন প্রথম দিদি এলেন, পাওয়ারে এলেন, যখন ভোটের একটু আগে বোধহয়, মোস্ট প্রবাবলি আমার মনে পড়ছে, আমার এক্স্যাক্ট টাইমটা মনে পড়ছে না কোন সময়টা, পুজোর সময় তো অবশ্যই মনে আছে। আমার পাড়াতে 2টো পুজো হয়। আমার নিজের পুজো বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, আরেকটা আমাদের নেবারের পুজো আছে, ওটাও আমারই, মানে আমার পাড়াতেই ওই পুজো। ছোটোবেলার থেকে ওই পুজোও দেখে বড় হয়েছি আমি। ওই পুজোতে দিদি একবার এসছিলেন ওপেন করতে, আমার পুজোটা ওপেন করতে এসছিলেন। সেটা কিন্তু তখনও দিদি সিএম হননি। হ্যাঁ, তো আমি দিদির এত বড় একজন ভক্ত ছিলাম, খুব বড় ভক্ত ছিলাম। তো আমি জনসাধারণের মধ্যেই ছিলাম দাঁড়িয়ে, কারণ আমি জানি যে ওই পুজোটা দিদি ওপেন করে আমার পুজোতে ঢুকবেন। তো আমি অনেক দূরে দাঁড়িয়ে আছি একটা, উনি ডায়াসে দাঁড়িয়ে আছেন, ডায়াসে উনি উঠে উনি বলছেন, উনি অ্যাড্রেস করছেন অডিয়েন্সকে। আমি দূরে একটা জায়গাতে, বেশ অনেকটা দূরে একটা কর্নারে আমি দাঁড়িয়ে আছি, রাস্তার একটা মোড়ে। তো ওইখান থেকে দিদি আমাকে রেকগনাইজ করেছেন, করে মাইকে বললেন যে, সাহেব, তুমি ওইখানে দাঁড়িয়ে কী করছো? তুমি এখানে এসো, তোমার জায়গা তো এইখানে। ওইখান থেকে এত মানুষের মধ্যে উনি আমাকে ঠিক নজর করে আমাকে উনি কাছে ডাকলেন। ওই শুরু হলো কিন্তু যাত্রা। এবং ওইখানে দাঁড়িয়ে প্রথম দিদি যেটা বললেন যে, সাহেব, আমাদের এখানে সবাই আছেন, আর অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা ছিলেন, তাদের ইন্ট্রোডিউস করে উনি বলছেন যে, এই যে দেখছেন পাশে দাঁড়িয়ে সাহেব, আমার অত্যন্ত কাছের, খুব প্রিয়, এবং খুব ভালোবাসি ওকে আমি, এবং ওর গান আমার খুব ভালো লাগে, খুব ভালো অভিনয় করে। এবং তখন আমাকে উনি বললেন যে, তুমি 2টো লাইন গান আমাকে একটু শোনাও। ওই প্রথম কিন্তু দিদিকে আমার গান শোনানো সামনাসামনি। ওই থেকে দিদির সাথে আমার একটা জার্নি শুরু হলো আর কি। এর পরের যে ঘটনাটি, যেটা আমাকে মানে অসম্ভব রকমভাবে, যে ঘটনাটা আমার ভেতরে, আমার অন্তরে একটা ছাপ ফেলে দিয়েছে, যেটা সারা জীবন আমার সঙ্গে থাকবে। দেখুন, আমার জীবনে অনেকগুলো মুহূর্ত আছে, ঈশ্বরের প্রদান করা মুহূর্ত, সেগুলো যেগুলো সারা জীবন আমার সঙ্গে থাকবে। যেরকম ছোটোবেলায় সত্যজিৎ রায়ের কোলে বসে আমি গান শুনিয়েছি ওনাকে, সত্যজিৎ রায়ের কোলে বসে আমি রসগোল্লা খেয়েছি, গুপি বাঘা ফিরে এলো ছবিতে প্লেব্যাক করেছিলাম, ওই একটা মুহূর্ত। তখন আমি ছিলাম, তখন বোধহয় আমি ক্লাস 6 না 7-এ পড়ি। এরকম যে মুহূর্তগুলো, এগুলো জীবনের সঞ্চয়।
তার মধ্যে অন্যতম এই যে আরেকটি মুহূর্ত যেটা আমি এখন বলতে চলেছি, আমার সেটা 2014 সাল আমার মনে আছে, এবং আমার বাবা চলে যান 31শে জানুয়ারি 2014। আমার বাবা চলে যাওয়ার পরে সে বছর আমার বাবা আমাদের পুজোটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। ওতপ্রোতভাবে কীরকম, মানে বাবা ওয়াজ ভেরি প্যাশনেট অ্যাবাউট দুর্গা পুজো, অ্যাবাউট মাই পুজো, বালিগঞ্জ কালচারাল, এবং এতটাই প্যাশনেট ছিলেন যে আমার বাবা ক্যান্সারে চলে গেছিলেন, বাবা ডায়ালিসিসও হয়েছিল, খুব কষ্ট পেয়ে চলে গেছেন মানুষটা, খুব কষ্ট পেয়ে। আমি চোখের সামনে বাবাকে তড়পাতে দেখেছি 6 মাস। এবং এতটাই পুজোটাকে ভালোবাসতেন যে আমাদের প্রসেশনে না, আমাদের সাদা ধুতি পাঞ্জাবি পরে হাতে হাত ধরে যেতে হতো। অন্য কোনো কালারের পাঞ্জাবি পরলে কেউ প্রসেশনে ইনক্লুড, মানে অন্য কোনো, মানে ধুতি পাঞ্জাবিটাই অ্যালাউড, অন্য কোনো অ্যাটায়ার অ্যালাউড ছিল না। আর ডায়ালিসিস চলছিল বলে বাবা ধুতি পরতে পারেননি, পাজামা পরেছিলেন উনি ঠাকুরের সঙ্গে যাবেন বলে, ওই অবস্থায়। মানে তখন বাবা হসপিটাল থেকে বাড়িতে একটু এসছেন, যা হয় আর কি, মানে হসপিটাল যাচ্ছেন বাড়ি আসছেন, এরকম একটা ফেজ। তো বাবা প্রসেশনের রুলটা ভাঙবেন না বলে পাশ দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, মানে এইরকম আমার বাবার প্যাশন ছিল ফর বালিগঞ্জ কালচারাল। তো সেই বালিগঞ্জ কালচারালে উনি ওপেন করতে যখন আসেন 2014 সালে, আমি এই ভূমিকাটা কেন বললাম, সো দ্যাট আমার ইমোশনটা দর্শক বুঝতে পারবেন যে কেন দিদি আমার কাছে এত কাছের, বা দিদিকে আমি কেন এত ভালোবাসি। শুধু আমি কেন, আমরা প্রত্যেকে দিদিকে কেন এত ভালোবাসি, তার এটা একটা, আমার কাছে এটা একটা খুব ইম্পর্ট্যান্ট রিজন। আই স্পেসিফিক্যালি রিমেম্বার, আমি তখন সেই বছরটা বিদেশে চলে গিয়েছিলাম, কারণ আমি বালিগঞ্জ কালচারালে থাকতে পারিনি ইমোশনাল কারণে। আমার মনে হচ্ছিল যে আমি পুজোটায় থাকলে আমি ব্রেকডাউন করে যাব, কারণ আমার বাবার স্মৃতিটা এত বেশি আমার ছিল আমার ভেতরে। আমি বিদেশে শো করতে গিয়েছিলাম, আমি কখনো পুজোর সময় বাইরে আমেরিকাতে শো নিই না, কিন্তু সে বছর স্পেসিফিক্যালি আমি আমেরিকাতে শো নিয়েছিলাম, অল ওভার ইস্ট কোস্ট। আমি যখন ওখানে নর্থ ক্যারোলাইন পৌঁছেছি শো করতে, ডেট্রয়েট থেকে ট্রাভেল করছি, আমার কাছে একটা ফোন এলো হোয়াটসঅ্যাপে। আমার ক্লাবের যিনি সেক্রেটারি তিনি ফোন করে বললেন একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। আমি কি? আর দিদি ওপেন করতে এসছেন, এবং দিদির কাছে খবর গেছে যে কাকু নেই। উনি আমার বাবাকে, যাকে উনি চেনেন না, জাস্ট আমার বাবা বলে, যার সাথে কখনো ওনার পরিচয় হয়নি, অথচ আমার বাবা আমার দিদির খুব গুণগ্রাহী একজন মানুষ ছিলেন। আমার বাবা দিদিকে খুব ভালোবাসতেন, ভক্ত ছিলেন যাকে বলে, ওনার কর্মের ভক্ত আর কি। এবং সেটা তো ওনার জানার কথা নয়, আমার বাবাকে চেনেনও না, অথচ উনি পুরো ক্রাউডের সামনে যখন ওপেন করছেন পুজো, তার আগে উনি বললেন যে সাহেবের বাবা চলে গেছেন, খুব দুঃখের একটা বিষয়, সাহেবের বাবার জন্য আমরা 2 মিনিটের কন্ডোলেন্স করব। একটা এরকম একজন ন্যাশনাল কেন, ইন্টারন্যাশনাল ফিগার, ঠিক আছে, যাকে দেশ বিদেশে সকলে এরকম, মানে এরকম যার ব্যাপ্তি, এরকম যার জায়গা, ওরকম একজন মানুষ আমার বাবাকে যে সম্মানটা দিলেন সেদিনকে ওই মঞ্চে দাঁড়িয়ে, যেভাবে আমার বাবার জন্য উনি ওই কন্ডোলেন্স মিটটা অর্গানাইজ করলেন, এবং সেটা আমি ফোনে জানতে পারলাম আমেরিকাতে বসে। আমার ক্লাবের সেক্রেটারি আমার ফোন করে বললেন, আমি ওখানে কেঁদে ফেলেছিলাম। কারণ আমার বাবা এত, মানে সবসময় না খুব মুখ চোরা মানুষ ছিলেন, কখনো কোনো বাহালুতি ছিল না, বাসে ট্রামে ঘুরে বেড়াতেন সাধারণ মানুষের মতন, সারা জীবন খুব সাধারণভাবে জীবনযাপন করে গেছেন, কখনো সেভাবে রেকগনাইজড হননি কোথাও কোনো জায়গাতে। উনি চলে যাওয়ার পর এই যে সম্মানটা আমার বাবার সকলের সামনে, সারা পৃথিবীর সামনে, এই যে সম্মানটা দিদি আমার বাবার জন্য দিয়েছিলেন, এইটা আমার মনে হয় আমার ইট টাচড মাই হার্ট সো ডিপলি। এটা আমি কখনো ভুলতে পারবো না। এটা যেদিন এই ঘটনাটা ঘটলো, তারপর থেকে আমার শুধু একটাই জিনিস মাথার মধ্যে ঘুরতো, যে পলিটিক্স তো আমি বুঝি না, পলিটিক্সের মানুষ আমি নই, আমি এইটুকু জানি ওই মানুষটাকে, আমি চিনি ওনাকে, আমি চিনি অনারেবল সিএম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উনি একজন মানুষ হিসেবে আমার কাছে একটা বিশাল জায়গাতে আছেন। মানে
এই শ্রদ্ধার কোনো যে শ্রদ্ধাটা আমার ওনার প্রতি আছে বা যে ভালোবাসাটা ওনার প্রতি আমার আছে, এটা আমি ভাষায় বয়ান করতে পারবো না। এই ঘটনাটার পর তারপরে বহুবার দিদির সাথে আমার বিভিন্ন সোশ্যাল ফাংশনে বিভিন্ন জায়গাতে দেখা হয়েছে, যেখানে যেখানে দিদির যে অনুষ্ঠানগুলোতে মাঝে মাঝে আমি যাওয়ার সুযোগ পেয়েছি, প্রত্যেকটা বার দেখেছি। আমি অডিটোরিয়ামে দাঁড়িয়ে আছি, হয়তো আমি পেছন দিকে দাঁড়িয়ে আছি, দিদি ঢুকলেন, ঢুকে সবাইকে, উনি তো প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি গ্রিট করেন, মানে যারাই মানে ওনার সংস্পর্শে এসছেন কি সংস্পর্শে আসেননি, উনি প্রত্যেকের খবর রাখেন। এবং যখনই আমাকে উনি দেখেছেন কোনো গ্যাদারিংয়ে, সেটা কোনো পাবলিক ফাংশন হতে পারে যেখানে দিদি হয়তো এসছেন, উদ্বোধন করতে এসছেন বা কোনো বক্তব্য রাখতে এসছেন বা অনুষ্ঠানটাকে চেয়ার করতে এসছেন, আমি সেখানে আছি, এত বড় বড় মানুষ আমার চারপাশে ধরুন দাঁড়িয়ে আছে, দিকপাল মানুষ, গুনি গুনি, আমি তো একটা খুব ছোট্ট সামান্য একটা ক্ষুদ্র মানুষ, আমার পাশে এত বড় বড় মানুষেরা যখন থাকেন, অবভিয়াসলি মানে আমি সেখানে আমি এমনিতে একটু শাই, আমি এমনিতে একটু লাজুক প্রকৃতির, আমি খুব একটা ফোরফ্রন্টে সবসময় থাকি না, আমি লজ্জা পাই, আমার মনে হয় যে আমার এম্বারেসিং লাগে বড় বড় মানুষদের সামনে খুব একটা আমি যাওয়ার, আমার একটুখানি মনে হয় যে একটু কুণ্ঠাবোধ করি, আমি একটু পেছন দিকে দাঁড়িয়ে থাকি। কিন্তু ওখান থেকে উনি আমাকে রেকগনাইজ করেন আর উনি আমাকে সামনে নিয়ে চলে আসেন। হ্যাঁ, এইটা প্রতিবার ঘটেছে, প্রতিবার, মানে শুধু এটা বললেও কম বলা হবে। আমি এটাও বলি যে আমার গান, হ্যাঁ, আমার গানের সম্পর্কে ওনার যে আগ্রহ আমি প্রতিটা মুহূর্তে দেখেছি, আমি যেভাবে আমার গানের জন্য উনি আমাকে প্রতিটা মুহূর্তে ইন্সপায়ার করেছেন, যখনই আমি ওনাকে মিট করেছি, উনি সকলকে আমার সম্পর্কে সুখ্যাতি করে গেছেন। ধরুন আমি বলছি, স্টেট সেক্রেটারি দাঁড়িয়ে আছেন, বড় বড় IAS IPS অফিসাররা দাঁড়িয়ে আছেন, বড় বড় শিল্পীরা দাঁড়িয়ে আছেন যারা আমার প্রণম্য, সেইখানে দিদি আমার সুখ্যাতি করছেন ওনাদের সকলের সামনে, যে সাহেবের মতন ছেলে হয় না, সাহেবের মতন গানের গলা খুব কম আছে। এটা একটা নিঃস্বার্থ ভালোবাসা, জানেন তো। দিদির সাথে আমার কোনো কন্ডিশনাল সম্পর্ক তো নেই, হ্যাঁ, দিদির সাথে তো আমার কোনো কন্ডিশনাল রিলেশনশিপ নয়। কারণ আমি যে বললাম যে আমি তো পলিটিক্সের মধ্যে নেই, আই এম নো ওয়্যার ইন দ্য ভিসিনিটি অফ পলিটিক্স, কারণ ওটা আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে অভিনয় করা, গান করা। কিন্তু দিদি আমাকে যেভাবে গ্রহণ করেছেন, আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, একেবারেই একটা পলিটিক্যাল জায়গা থেকে, একেবারে একটা আনকন্ডিশনাল একটা রিলেশনশিপ আমি ওনার সাথে শেয়ার করি। আবারও মনে আছে, আমি আমাদের সত্যম রায়চৌধুরী, এটাও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা। সেটা সেই প্রথম যখন দিদি চিফ মিনিস্টার হবার পরের ঘটনা, এটা বাগডোগরা এয়ারপোর্টে আমি আর সত্যমদা নেমেছি। তো আমরা খবর পেলাম যে দিদি লাউঞ্জে আছেন, দিদি আমাদের ডেকে পাঠালেন। তো আমি ফ্লাইট থেকে নেমে আমরা লাগেজটা নিয়ে ওইখানে দিদিকে মিট করতে গেলাম। তো সেখানেও আমার এখনও ওই স্মৃতিগুলো খুব, মানে একদম আমার কাছে খুব ভিভিড মেমোরিজ যাকে বলে। আমি দেখলাম ওখানেও সে অনেক বড় বড় মানুষেরা বসে আছেন, আলোচনা চলছে, কথাবার্তা চলছে, তার মধ্যে আমি আর সত্যমদা ঢুকেছি। আমাদের দেখে যেভাবে উনি আপ্যায়ন করলেন এবং সঙ্গে সঙ্গে বললেন যে সাহেব এসছে, ওকে দাও, ফিশ ফ্রাই দাও, দাও, ওকে আগে চা দাও। মানে এই জিনিসটা আমি কখনো ভাবিনি। আমি সত্যি বলছি, আমি খুব সাধারণ মানসিকতার একটি মানুষ, খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে আমি এসছি, এবং এইটা আমার কাছে একটা বিশাল পাওয়া। মানে এটা আমার কাছে একটা পরম সৌভাগ্য যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ভালোবাসেন। এটা আমি না জনসমক্ষে বলতে গর্ববোধ করি যে দিদি আমার কতটা ভালোবাসেন। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है। হ্যাঁ, প্রচুর এরকম ইনস্টেন্সেস আছে। তাহলে আরেকটু পেছন দিকে যেতে হয়।
সেটা হলো আমি দিদির কাছে একবারই গিয়েছিলাম, একবারই সারা এই এতগুলো বছরে, এই ধরুন যবে থেকে দিদি সঙ্গে আমার পরিচয় বা ইয়ে হয়েছে, আমি যবে থেকে ওনার সান্নিধ্যে আসতে পেরেছি সেই সময় থেকে আমি দিদির কাছে একবারই গিয়েছি ওনার বাড়িতে। তখন এটা হচ্ছে ওই ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার বোধহয় তখন হয়েছে, এবং একেবারে বিশাল একটা সাংঘাতিক সাকসেসফুল একটা রেজাল্ট, এবং প্রত্যেকেই দিদিকে কংগ্র্যাচুলেট করতে ওনার বাড়িতে যাচ্ছেন। তো আমি ওই একবার গিয়েছিলাম, এবং আমি একদমই দিদি একটা ওই যে ছোট্ট যে ঘরটা, যেখানে আমার মনে আছে, খুব ফেইন্টলি মনে আছে, তো ওখানে দিদি একটা ছোট্ট এইটুকু একটা চেয়ারে বসে আছেন, ছোট্ট একটা কাঠের চেয়ার, সামনে এরকম একটা ছোট্ট টেবিল, কোনো বাহাল্লুতি নেই, একেবারে সিম্পল যাকে বলে, একেবারে সাধারণভাবে উনি বসে আছেন। আমার মনে আছে বনশ্রীদি সামনে বসেছিলেন, বনশ্রীদি ছিলেন বসে, উনি ছিলেন একটু গান টান করছিলেন, এবং দিদি কাজও করছেন, গানও শুনছেন। তো আমাকে সঙ্গে সঙ্গে ডেকে, দিদি যে চেয়ারটায় ওনার বাড়িতে বসেছেন তার পাশে এরকম একটা টুল আছে, হ্যাঁ, তো উনি আমাকে ডেকে বলছেন, সাহেব তুমি ভেতরে ঢুকলে কী করে, তুমি এত সিকিউরিটি পেরিয়ে ঢুকতে পারলে? এরকম দিদি ইচ্ছে থাকলে সবই হয়, ঢুকে তো পড়েছি, ঠিক আছে। তো আমাকে বলছেন তুমি আমার এখানটায় এসে বসো, নিয়ে আমাকে চেয়ারের পাশে টুলে বসিয়েছে, হ্যাঁ। দ্যাট ওয়াজ আ মোমেন্ট আই ফেল্ট সো স্পেশাল, হ্যাঁ, মানে আই ফেল্ট ওয়েল, আই থিঙ্ক আই অ্যাম স্পেশাল, হ্যাঁ, আই অ্যাম স্পেশাল, শি মেড মি ফিল সো স্পেশাল। এবং তারপরে উনি আমাকে বললেন যে একটা গান করো, ছোট্ট করে গাও 2 লাইন। আমি গাইলাম সেই গান, এবং উনি তো নিজে একজন লেখিকা, একজন কম্পোজার, একজন অঙ্কন শিল্পী, ওনার মধ্যে তো প্রচুর ট্যালেন্ট আছে, উনি নিজে অত্যন্ত একজন প্রতিভাশালী একজন মানুষ, যার মধ্যে প্রচুর প্রচুর ট্যালেন্টস আমরা দেখতে পাই। তার মধ্যে অন্যতম হচ্ছে ওনার গানের বোধ। দেখুন, গান তো আমরা করি, সবার তো গলা একরকম হয় না, কিছু কিছু মানুষ ঈশ্বর দত্ত গলা নিয়ে জন্মান, কিছু কিছু মানুষ হয়তো গলা নিয়ে জন্মান না, কিন্তু গানটা যে গাইবো, আমার যে শ্রোতা, আমাকে তো পাত্রে দান করতে হবে, যারা গানটা বুঝবেন তারাও কিন্তু শিল্পী মন না হলে ওই গান বোঝার মতন ক্ষমতাও কিন্তু থাকে না। সাধারণ শ্রোতা এবং শিল্পী মনের শ্রোতার মধ্যে একটা পার্থক্য আছে, আমরা অনুষ্ঠান করতে গেলে সেটা বুঝতে পারি। তো দিদি হচ্ছেন ওই শিল্পী মন শ্রোতা, হ্যাঁ, এবং উনি কবিগুরুর গান এত ভালোবাসেন, এবং এমন এমন কিছু গান উনি আমার গাইতে বলেন যেটা হয়তো আমার তোলা নেই, হ্যাঁ, এরকমও আছে, সব গান তো আমার তোলা থাকে না। এবং সেটার থেকে বুঝতে পারা যায় যে উনি কতটা গীতবিতানের সঙ্গে জড়িয়ে আছেন। উনি গীতবিতান পড়েন নিজে, রবীন্দ্রনাথের গান পড়েন, এটা আমি জানি, এবং কতটা এই পুরো কালচারাল যে আমাদের যে স্ফিয়ারটা, অর্থাৎ এই যে ক্রিয়েটিভ যে কি বলবো, যে দিকটা, সেটাতে উনি নিজে এত ওতপ্রোতভাবে জড়িয়ে, কারণ নিজে একজন অত্যন্ত ভালো শিল্পী বলেই, এবং সে কারণে উনি শিল্পীদের অত্যন্ত রকমভাবে রেকগনাইজ করতে পারেন। ওনার যদি এটা আমি পরে ভেবে দেখেছি যে উনি শিল্পীদের এত ভালোবাসেন, এটা তো একটা খুব ইম্পর্টেন্ট দিক হচ্ছে যে উনি নিজে একজন মানে প্রতিভাবান শিল্পী বলে, ওই জন্যে ওনার মধ্যে সেই বোধটা আছে, উনি জানেন যে কার মধ্যে কী ক্যাপাসিটি আছে। এইটা কিন্তু সকলের থাকে না, কার মধ্যে কী ক্ষমতা আছে সেটাকে রেকগনাইজ করা, এটা কিন্তু একটা বিশাল গুণ। গান নিয়ে আলোচনার মধ্যে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, আমি আপনাদের বলি, সেটা হচ্ছে দার্জিলিংয়ে, এবং সেটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। সেটা হলো যে হঠাৎ করে একদিন রাত্রিবেলা 11:30টার সময়, আগের দিন রাতে যেদিনকে দার্জিলিং যাব, আমাকে সত্যমদা ফোন করে বললেন যে এরকম আমার ক্যাফেটা ওপেনিং আছে, তুমি আসবে, একটা সারপ্রাইজ আছে। উনি কিন্তু বলেননি আমাকে দিদি আসছে। আমি তো একটু নিজের খেয়ালে থাকি, আমি সবসময় নিজের ঘোরে থাকি, সুতরাং সবসময় না কি বলতো, আমি ওই মানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর সঙ্গে না আমি খুব একটা ওয়াকিবহাল থাকি না, যে কি ঘটছে না ঘটছে, কানে খবর আসতে থাকে যে এই ঘটনাগুলো ঘটছে। তো আমাকে তখন সত্যমদা বললো যে এসো, একটা সারপ্রাইজ আছে, তুমি পারবে কি, কালকে তোমার কি শুটিং আছে লাস্টে, মানে নেক্সট 3-4 দিন তুমি কী করছো?
আমি বললাম যে নেক্সট 3-4 দিন আমার মোটামুটি আমার একটু কিছু কয়েকটা মিটিং ফিটিং আছে, শুটিংটা আমার এই মুহূর্তে নেই, শুটিংটা আমার একটু পরের দিকে আছে, তবে আমার কিছু মিটিং টিটিং আছে, সেগুলো আমি একটু পোস্টপোন করে আমি করতে পারি, কারণ আমাদের তো সবসময় যে শুটিং থাকে তা তো নয়, বা সবসময় শো করে বেড়াচ্ছি সেটা তো নয়, মাঝে মাঝে আমাদের সেই স্কোপটা থাকে যে আমরা একটু সময় বার করতে পারি। তাহলে ঠিক আছে আমি যাচ্ছি। তো পরের দিন ভোরবেলায় রাত্রি 11:30 কথা হয়েছে, ভাবো পরের দিন ভোর 6টার সময় আমি আর সত্যমদা এয়ারপোর্টে বসে আছি। আমাকে সত্যমদা বলছে, শোনো তোমার একটা জিনিস বলি। আমি কি? দিদি ওপেন করতে আসছে। হ্যাঁ, এটা তো বলোনি তুমি আমাকে, এটা তো সারপ্রাইজ। তো আমি গিয়েছি, পরের দিন গিয়েছি। এবারে তো ওখানে গিয়ে আমি তো জানি দিদির অনেকগুলো বই, হ্যাঁ, যে বইগুলো মানে ওইখানে সমস্ত রাখা থাকে, সমস্ত আমি সব অ্যারেঞ্জমেন্ট করছি সত্যমদার সাথে ওনার রিসিভ করার জন্য যা যা অ্যারেঞ্জমেন্ট দরকার। আমরা বেরোলাম, বেরিয়ে একটু মলে চলে গেলাম, ওই যে শপিং দার্জিলিংয়ের যে মলটা আছে না, ওখান থেকে আমরা কিছু জিনিসপত্র একটু কিনে টিনে সাজিয়ে টাজিয়ে এসব করছি টরছি। তো দিদির আসার কথা, তো দিদি এলেন, এসে এবারে গোল করে বসা হলো এবং সমস্ত বড় বড় মানুষেরা দিদির সঙ্গে আছেন। আমাদের মাননীয় দ্বিবেদী সাহেব আছেন, আমাদের বড় বড় যারা পুলিশের কর্মকর্তারা আছেন, শ্রদ্ধেয় বড় বড় অফিসাররা তারা আছেন, অনেক আমাদের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় উনি ছিলেন, অনেকে ছিলেন, আমার মনে আছে এখনও। তো সেখানে দিদি শুরু করার আগে, মানে বক্তব্য রাখার আগে আমাকে বললেন যে সাহেব তুমি একটা গান করো। আমি তো বললাম দিদি আমি গাইবো, আমি তো প্রিপেয়ার্ড নই, আমি হট করে, এত প্রেস তখন মানে একদম মানে ছেয়ে গেছে প্রেস, মানে একদম মানে উপচে পড়ছে যাকে বলে, মানে তিল ধারণের জায়গা নিয়ে এত প্রেস। আমি দিদি বললাম দিদি আমি একা গাইবো, তুমি আমার সাথে করো। বলো শোনো আমার তো গলা তোমার মতন অতটা নয়। আমি দিদি গানটা তো হৃদয় থেকে আসে, তুমিও জানো আমিও জানি, তো ঠিক আছে তোমার তো গান তুমি গাইলেই হবে, ঠিক আছে, দুজনে মিলে করলে দেখবে গানটা বেরিয়ে আসবে। তো রিকোয়েস্ট করাতে রাজি হলেন। তো আমরা গাইলাম একটা গান দুজনে, এবং কি অদ্ভুতভাবে মানে আমরা কি একটা অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল যে একজন, পরে এটা ভেবেছি যে একজন এত বিরাট মাপের একজন মানুষ, এইরকম একজন সাকসেসফুল লিডার, যাকে দেশে বিদেশে তার এত ভক্ত ছড়িয়ে আছে, একজন ন্যাশনাল লিডার, হ্যাঁ, যাকে সকলে সমীহ করেন, হ্যাঁ, তিনি আমার সাথে বসে একটা জায়গাতে বসে রবীন্দ্রসঙ্গীত উনি আমার সাথে গাইছেন এবং আমাকে ওই যোগ্য সম্মান দিয়ে, এইটা আমার কাছে একটা বিশাল ব্যাপার ছিল। আমি ওই জন্য বললাম না যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফাইন করার জন্য না বেশি কথা বলার দরকার নেই, ওই 2-3টে শব্দ কাফি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় একজন অসাধারণ মানুষ। উনি যদি আজকে চিফ মিনিস্টার নাও হতেন, উনি যদি আজকে অন্য কোনো প্রফেশনেও থাকতেন, উনি যদি আজকে কর্পোরেট জগতেও যদি থাকতেন বা অন্য যে কোনো প্রফেশনে থাকতেন, আমি আজকে এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে ওনার সম্পর্কে একই কথা বলতাম, এটা আমি বলতে পারি। কারণ আমি ওনাকে মানুষ হিসেবে চিনেছি, মানুষ হিসেবে দেখেছি। আমি দেখেছি ওনার সহানুভূতির জায়গা, আমি দেখেছি ওনার ভালোবাসার জায়গা, আমি দেখেছি ওনার স্পর্শকাতরতার জায়গা, ওনার ইমোশনের জায়গা। এই যে এত বড় বড় লেজেন্ডরা আমাদের ছেড়ে চলে গেছেন, সৌমিত্র জেঠু থেকে শুরু করে, সন্ধ্যা পিসি থেকে শুরু করে, এই এত বড় বড় মানুষেরা আমাদের ছেড়ে দিয়ে চলে গেছেন। আমি দিদির শুধু মানে ওনাদের প্রতি দিদির শ্রদ্ধা, ভালোবাসা, একটা শিল্পীকে, একজন শিল্পীকে উনি যে জায়গাতে রাখেন, বাচ্চাদের উনি যেভাবে ভালোবাসেন, মানে এগুলোর থেকে একটা মানুষের অন্তরটা বুঝতে পারা যায় যে তিনি কীরকম হতে পারেন। তো এটা তো আলাদা করে কিছু বলার তো কোনো জায়গা থাকে না। এবং আরেকটা ইনসিডেন্ট হচ্ছে, সন্ধ্যা পিসির ওখানে গিয়েছি, সন্ধ্যা পিসি মারা গেছেন, চলে গেছেন, রবীন্দ্র সদনে ওনার দেহ রাখা আছে। আর আমি না সেদিনকে বুঝতে পারিনি যে টাইমিংটা একটু আমার মানে ওই যে বললাম আমি খুব একটা ওয়াকিবল থাকি না, লাস্ট মোমেন্টে আমি মানে খবর পেয়ে দৌড়ই আর কি। তো আমি তখন ভাবলাম যে যদি মিস করে যাই, কারণ তো শ্মশানে বেরিয়ে যাবেন, আর আমার তো শ্মশানে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। আমি জাস্ট রবীন্দ্র সদনে গিয়েছি জাস্ট টু পে মাই লাস্ট হোমাজ, মানে আমার
শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে। আমি না খেয়ালও করিনি দিদি ওখানে আছেন, আমি জানি। এবার আমি ঢুকেছি, আমি ঢুকে দেখছি উনি শায়িত আছেন, মানে সন্ধ্যা পিসি শায়িত আছেন। আমি ওইদিকে তখন ওই দিদির যারা আশপাশের লোকজন যেহেতু আমাকে চেনেন, তারা আমাকে একটু জায়গা করে দিলেন ভেতরে যাওয়ার জন্য। আমি ভেতরে গেলাম, গিয়ে তখন সন্ধ্যা পিসির যখন দেহ বাইরে বার করা হচ্ছে, হট করে পেছন ফিরে তাকিয়ে দেখি দিদি দাঁড়িয়ে আছে। তাহলে আমার দিকে তাকিয়ে বলছে যে চলো। বললাম দিদি চলো চলো আমার সঙ্গে হাঁটবে। হ্যাঁ, ওটা যে কত বড় একটা আমার কাছে খুব ইমোশনাল জায়গা। কারণ আমি না সন্ধ্যা মুখোপাধ্যায় একজন লেজেন্ড। সন্ধ্যা পিসি যার গান শুনে বড় হয়েছি, কখনো ভাবিনি যে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করার মতন সুযোগটা আমার জীবনে আসবে। এবং এই সুযোগটা কিন্তু অন্য কেউ করে দেননি, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। আমার তো যাওয়ার কথা ছিল না ওই প্রসেশনটাতে, আমি গেলাম, ওনার পাশে হেঁটে হেঁটে গিয়েছি। এবং ওখানে যখন ওনার দাহ হচ্ছে, এটা আমি বহু লোককে বলেছি, শেয়ার করেছি, আবারও বলি, অনেক বড় বড় মানুষ দাঁড়িয়ে আছেন, হ্যাঁ সবাই দাঁড়িয়ে আছেন, আবারও আমি দূরে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, হ্যাঁ আবারও কিন্তু সেম ঘটনা, সেই বহু বছর আগেকার ঘটনা, সেম ঘটনা। ওইখান থেকে আমাকে দেখতে পেয়েছে, এখানে এসো এখানে এসো বলে ওনার ইয়েকে বলছেন যে ওকে বসার জায়গা দাও, সাহেব আমাদের গেস্ট। এটা আমি কি করে, এগুলো ভাষায় কি করে আমি প্রকাশ করব বলুন? মানে আমি জানি না, মানে আমার কাছে দিদি আমার নিজের দিদি। আমার মনে হয় এই জন্যেই বোধহয় সবাই ওনাকে এত ভালোবাসেন। ওনার যে এই যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, সবার আগে তো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতে গেলে, ওনাকে জানতে গেলে, ওনার সংস্পর্শে আসতে গেলে ওনাকে বুঝতে হবে, সে আগ্রহটা থাকা দরকার। একটা ডিস্টেন্স থেকে একটা মানুষের সম্পর্কে অনেক কিছু বলা যায়। আজকে আমার সম্পর্কে হয়তো এইখানে পাড়ায় দাঁড়িয়ে ওই দূরে একটা লোক দাঁড়িয়ে আছে, সে হয়তো আমাকে দূর থেকে দেখে আমার সম্পর্কে সে অনেক কিছু বলতে পারে, কিন্তু সে যদি কাছে এসে আমাকে চিনতে না চায়, আমি তাকে তো জোর করে চেনাতে পারবো না। আগে তো মানুষটা কী তাকে তো চিনতে হবে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কজন চেনেন, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আগে চেনা দরকার, সেটা সব থেকে আগে ফার্স্ট জিনিস। উনি মানুষ, যে কি অসাধারণ একজন মানুষ, কি অনবদ্য একজন মানুষ, তার ভেতরে যে কি সাংঘাতিক বোধ, ওনার ভেতরে যে কি সাংঘাতিক শিল্প, ওনার ভেতরে যে মনন, ওনার যে চিন্তন, ওনার যে ভাবনার যে ধারা, উনি যেভাবে ভাবেন, মানুষের জন্য যেভাবে চিন্তা করেন, আমি নিজের চোখে দেখেছি, বিশ্বাস করুন, নিজের চোখে দেখা। যে রাস্তা দিয়ে হাঁটছেন, কাউকে আজ পর্যন্ত আমি দেখিনি। দেখুন, একজন চিফ মিনিস্টার যখন রাস্তা দিয়ে হাঁটেন, একটা বিশাল প্রোটোকল থাকে, তো নোবডি সাপোজ টু কাম নিয়ার, বিকজ সাংঘাতিক একটা হাই প্রোফাইল একটা ব্যাপার, তো তার সামনাসামনি কারুর আসার, উনি কিন্তু কখনো আমি দেখেছি, মানে যারাই কাছে আসতে চেয়েছেন, দূর থেকে দিদিকে হাত নাড়াচ্ছেন, উনি সঙ্গে সঙ্গে এসো এসো, আমি দেখেছি মানুষকে ডেকে নেন কাছে। বাচ্চাদের দেখলে দাঁড়িয়ে পড়েন, কোলে তুলে আদর করেন, চকলেট রাখেন সঙ্গে, হাতে করে করে চকলেট দেন। এটা যদি এই মানুষটা যদি এরকম না হতেন, তাহলে এই ভালোবাসাটা বোধহয়, উনি যে ভালোবাসা পেয়েছেন আজকে পশ্চিমবঙ্গ মানুষের কাছে, সারা ভারতবর্ষের মানুষের কাছে, বিশ্বের মানুষের কাছে, আমার মনে হয় যে শি ডিজার্ভস ইট দ্য মোস্ট। হিন্দিতে একটা কথা আছে, আমি খুব বিশ্বাস করি, মিস্টার অমিতাভ বচ্চনের একটা ইন্টারভিউ দেখেছিলাম, তাতে একজন ইন্টারভিউ নিয়েছিলেন ওনার একজন ইন্টারভিউ নিয়েছিলেন মিস্টার বচ্চনের। তো একজন রিপোর্টার মিস্টার বচ্চনকে জিজ্ঞেস করেছিলেন যে স্যার, কি এটা কথার পৃষ্ঠে প্রশ্ন করতে গিয়ে কথাগুলো আসে না, প্রশ্ন করতে গিয়ে একটা ভূমিকা তৈরি হয়, যে ওরকম একটা ভূমিকা একজন রিপোর্টার করছেন মিস্টার বচ্চনের সম্পর্কে, প্রশ্ন করতে গিয়ে বলছেন যে স্যার ইউ আর অ্যান এক্সট্রাঅর্ডিনারি পারসন। তো প্রশ্নটা শেষ করতে না করতেই মিস্টার বচ্চন ওই রিপোর্টারকে থামিয়ে বললেন যে নো, আই থিঙ্ক ইউ আর রং, আই এম আ ভেরি অর্ডিনারি ম্যান ইন অ্যান এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্স। অর্থাৎ হিউমিলিটি, বিনয়, এটা আরেকটা দিক, বিনয়। আমার মনে হয় আজকে যারাই আছে খুব বড় মানুষ হয়েছেন পৃথিবীতে, যারা খুব সাকসেসফুল হয়েছেন,
লিডার্স বলুন, আর্টিস্টস বলুন, খেলোয়াড় বলুন, হিউমিলিটি মেক্স আ ম্যান অর আ ওম্যান। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় একজন অত্যন্ত মডেস্ট একজন লিডার। অন্য সমস্ত লিডারের কাছে তো আমরা পৌঁছতে পারি না, ভাবতেও পারি না পৌঁছবার। আমি ধরুন আজকে যদি মনে করি যে আমি অমুক কোনো একজন মন্ত্রীর কাছে আমি পৌঁছবো, আমাকে তার জন্য একটা প্রিপারেশন নিতে হবে। আমি যদি মনে করি দিদির কাছে গিয়ে দুটো কথা বলবো, সেই সুযোগটা আমার আছে। আমার নয়, সাধারণ মানুষের আছে, প্রত্যেকটা মানুষের সুযোগটা আছে। দিদির কাছে পৌঁছানোর সুযোগ আছে, দিদিকে বলার সুযোগ আছে, হ্যাঁ, যে আমি কি ফিল করছি। কারণ উনি প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি সেই সম্মানটা দেন, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষের জন্য ভাবেন, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষের জন্য চিন্তা করেন। এটার থেকে বড় জিনিস আর কী হতে পারে? শি ইজ দ্য পিপলস চিফ মিনিস্টার। দেখুন, আমি পলিটিক্সের কিছু বুঝি না, আমি কিন্তু বিষয়টা পলিটিক্যালি বলছি না, বারবার বলছি, আমি কিন্তু পলিটিক্যাল মানুষ। আমি পলিটিক্সের কিচ্ছু জানি না, পলিটিক্সটা আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে গান, অভিনয়। কিন্তু আমি হলপ করে বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ইজ এ পিপলস চিফ মিনিস্টার, এবং ওনাকে সারা জগৎ যেভাবে ভালোবাসেন, যেভাবে ওনাকে কাছে টানেন, তার কারণ হচ্ছে এইটাই যে উনি সেই ভালোবাসাটা মানুষকে দিয়েছেন বলেই উনি সেই ভালোবাসাটা মানুষের কাছ থেকে পেয়েছেন এবং পান এবং সারা জীবন পেয়ে যাবেন। তো আমার দিদির প্রতি প্রচুর কি বলবো, যে আমার এইটুকুই বলা, প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है। আমি তো বললাম প্রত্যেকটা ছোট ছোট জিনিস। এটা খুব ভালো প্রশ্ন। যেন আমি তোমাকে বলি, ধরো একজন মানুষের সাথে কেউ তোমার কাছে এসছে, তুমি তাকে কীভাবে গ্রিট করবে? প্রথম কথা হচ্ছে এইটা, হাউ উইল ইউ গ্রিট সামওয়ান। সে যদি নামকরা মানুষ নাও হয়, তাতে কিছু যায় আসে না। সে নামকরা মানুষও হতে পারে, অনামী মানুষও হতে পারে। মানুষকে কীভাবে গ্রিট করা, মানুষকে কীভাবে কাছে টানা, ধৈর্য, পার্সিভিয়ারেন্স। আমি অসাধারণ ধৈর্য দেখেছি মানে দিদির। ধৈর্য মানে পার্সিভিয়ারেন্স, আমার মনে হয় দ্যাট ইজ অ্যানাদার কোয়ালিটি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ ভেরি সাকসেসফুল টু বিকাম সাকসেসফুল ইন লাইফ। এবং সেটা ওনার আরেকটা অত্যন্ত বড় গুণ, পার্সিভিয়ারেন্স, অর্থাৎ সহ্য, ধৈর্য, সাবুরি। এটা আমি দেখেছি, ধৈর্য। এবং পলিটিক্স তো আমরা জানি প্রচণ্ড কেয়স। পলিটিক্স ইজ আ ভেরি কেয়টিক প্লেস। হ্যাঁ, পলিটিক্স মানে হচ্ছে চারপাশে প্রচুর কেয়স হবেই। এবং আমরা এটাও জানি, ইন এভরি কেয়স দেয়ার ইজ অ্যান অর্ডার, অ্যান্ড ইন এভরি অর্ডার দেয়ার ইজ আ কেয়স। এই সমস্ত কেয়সটাকে যিনি একা দাঁড়িয়ে হ্যান্ডেল করছেন, এত বড় একটা সাম্রাজ্য চালাচ্ছেন, তিনি এই ছোটো 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 জিনিসগুলোকে মেনটেন করে করে চালাচ্ছেন। অর্থাৎ উনি এত, ওনার মাথায়, দেখুন ওনার মাথায় যে কী চলে আমরা তো বুঝতে পারবো না। সারা এত বড় একটা দায়িত্ব, পুরো একটা সাম্রাজ্য উনি 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 কন্ট্রোল করছেন। প্রতিটা এক একটা মুহূর্তে এক একটা বড় বড় ঘটনা ঘটে যেতে পারে, কত কী হয়ে যেতে পারে। ওই অত টেনশন, অত অ্যাংজাইটি, অত কিছু নিয়েও উনি যেভাবে পথ চলেন, এবং উনি যেভাবে মানে ওই সমস্ত জিনিসটা কম্পার্টমেন্টালাইজ করে ভাবতে পারেন, এবং সাধারণ মানুষের সাথে যখন উনি কথা বলে, ইন্টারাক্ট করেন, তখন কিন্তু ওনার ওই যে প্রেশারটা ওনার মধ্যে সবসময় চলে, এই যে চারপাশের যে এত রকম কেয়স চলে, ওই প্রেশারটা উনি কখনো কারোর কাছে প্রকাশই করেন না। আজকে যদি আমাকে যদি আমার কোনো দায়িত্ব দেওয়া হয়, আমি তো টেনশনে অ্যাংজাইটিতেই মরে যাবো, আমি তো কথাই বলতে পারবো না ভালো করে। আর যদি কেউ আমার সঙ্গে মিট করতে আসে, দেখা করতে আসে, আমি তার সাথে ভালো করে কথা বলতে পারবো কি না সেটা আমি জানি না। কারণ মাথা সবসময় সবসময় মনে হবে যে এতটা স্ট্রেসড আমি থাকবো, এত কিছু নিয়ে এত স্ট্রেসড আমাকে থাকতে হবে। আমি তো ওই স্ট্রেস থেকে বেরিয়ে, এইটা হচ্ছে একটা বড় গুণ। এত স্ট্রেস ওনার, আমি জানি, আমরা সকলে জানি, সেটা উনি প্রকাশ করেন না।
ওনাকে দেখে হয়তো বুঝতে পারবেন না আপনি যে ওনার মধ্যে কী স্ট্রেস সবসময় চলে। হতেই হবে, কারণ উনি একটা এত বড় সাম্রাজ্য চালাচ্ছেন, এত প্রতিকূলতার মধ্যে দিয়ে উনি 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 আমাদের পথ প্রদর্শন করছেন। ওনার স্ট্রেসটা সব থেকে বেশি। আমাদের দায়িত্ব উনি নিয়েছেন, প্রত্যেকটা মানুষের দায়িত্ব উনি নিয়েছেন ইন্ডিভিজুয়ালি। তার মধ্যেও আমাদের সকলের সাথে প্রত্যেকটা মানুষের ভালো লাগা মন্দ লাগা, কে কোনটা খেতে ভালোবাসে, এমনকি বিলটাও দেব। মানে এই যে দার্জিলিংয়ে আমি অবাক হয়ে গেলাম, উনি বসে গান টান হয়ে গেছে, তো তারপরে উনি এটা বলি, এটা মিস করে যাবো, ওটা বলতে বলতে আসলে কি ইমোশনালি অনেক কথা বেরিয়ে যায়। তো উনি বলছেন, যাওয়ার সময় বলছেন যে আচ্ছা এটা গেলো সেদিনকার ঘটনা, উনি আমার গান হলো, ওপেন করে দিদি বেরিয়ে গেলেন। পরের দিন আবার দিদি এলেন, দিদি হাঁটতে বেরিয়েছিলেন। হ্যাঁ, আমি খবর পেয়েছি যে দিদি আসছেন, আমি আর সত্যমা দৌড়ে বেরিয়েছি। তো আমি সেদিনকে আগের দিন না, দিদি যেহেতু দিদি তো একটু আগে চলে আসেন, তো ফলে আমি রেডি হওয়ার স্কোপ পাইনি। আমি একটা জিন্স ফিন্স পরেছিলাম, তো আমার একটু এম্বারেসিং লাগছিল যে মাননীয়া আসছেন, আর আমি ওনার সামনে একটা ফাটা জিন্স পরে, একটা বেসিক তো একটা প্রোটোকল থাকে, একটা মানে ওটা তো কিছুই তো মানে মেনটেন করলাম না, একটা জামা একটা পরে একটা পাঞ্জাবি না কি পরেছিলাম ভুলে গেছি। পরের দিন না, আমি যেই শুনেছি উনি আসছেন, আমি একটা ধুতি একটা পাঞ্জাবি পরে নিয়েছিলাম আর কি। আমি বেরিয়েছি, উনি দূর থেকে আমাকে দেখে বলছে প্রথম কথা এইটা যে ও কালকে তো পরনি, আজকে তো দেখছি ধুতি, বাহ সুন্দর, এটাই কি তুমি কালকে ভেবেছিলে পড়বে? কারণ দিদিকে বলেছিলাম, দিদি আপনি তো আগে চলে এসেছেন, আমি পড়ার টাইম পাইনি। তো উনি ওটা মনে করে আমায় বলছেন যে এই তো আজকে দেখছি পড়েছে, খুব সুন্দর লাগছে। তারপরে ভেতরে এসে বসলাম। এই যে এই ছোটো ছোটো জিনিসগুলো, এই যে অবজার্ভ, দেখুন আমরা উই আর অ্যাক্টার্স, আমাদের কাজই হচ্ছে অবজার্ভ করা। এবং এইটাই বলছি, অ্যাজ এ লিডার she observes everything like a hawk. She knows, she is so particular. হ্যাঁ, প্রত্যেকটা জিনিস কিন্তু ওনার রেডারে আছে, প্রত্যেকটা জিনিস কী চলছে চারপাশে সবটা নজর রাখেন, প্রত্যেকটা জিনিসের নজর ওনার কিন্তু আছে। এবং যখন উনি সেদিনকে আবার যখন উনি ভেতরে এসে আমাদের সাথে বসলেন, আর সেদিন খুব ভালো একটা আলোচনা হলো। এই যে তুমি আমাকে জিজ্ঞেস করলে না গান নিয়ে কি আলোচনা হয়, সেদিনকে আমরা গান নিয়ে আলোচনা করলাম, নজরুলকে নিয়ে, রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা হলো। এবং আলোচনা করতে করতে আমি আবার আরেকটা জিনিস আমরা আলোচনা করলাম। তো যখন ওই সেকেন্ড টাইমের কথা বলছি, যখন উনি ওখানে বসে আমরা গান নিয়ে আলোচনা করলাম, সেখানে একটা জায়গা আলোচনা হলো যে দিদিকে ওই রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র নিয়ে আলোচনা হচ্ছে। এবং সেখানে আমি বললাম যে দেখুন, আমার মনে হয় দিদি এরকম একটা কথা শুনেছিলাম যে অনেকে বলতেন যে রবীন্দ্রনাথের লেখা তো আমরা বুঝতে পারি না। অনেক আগেকার দিনে তো যখন কবিগুরুর গান নিয়ে শাস্ত্রীয় সঙ্গীতের যারা বিশেষজ্ঞরা ছিলেন, তারা তো কবিগুরু গানকে বলতেন লাইট মিউজিক। হ্যাঁ, কিন্তু সেটা কেন বলতেন জানি না, কারণ কবিগুরু হচ্ছেন একজন ঋষি। হ্যাঁ, এবং কবিগুরুর গান হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত এই কারণ উনি নিজে সুরের ওপরে কথা বসিয়ে যেতেন কথা বাহির করিবার জন্য, নতুন তালের সৃষ্টি। তো এটা শাস্ত্র ছাড়া কি? রবীন্দ্রনাথকে যারা মানে দেখুন, এটাই হচ্ছে ব্যাপার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও লোকে মেলাইন করেছে, তাকেও লোকে ছোট করেছে একটা সময়। তো এই আলোচনাগুলো তো বেরিয়ে আসে। তো তখন দিদির সাথে এটি আলোচনা হচ্ছে যে ওরকম মানে রবীন্দ্রনাথের মতন একজন ঋষি, তাকে নিয়েও সমালোচনা করেছে মানুষ, ওনার সৃষ্টি নিয়েও সমালোচনা হয়েছে। মানে যেটা ভাবলেই কীরকম মনে হয় যে এটা কি করে সম্ভব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে ঈশ্বরের আসলে, কারণ ওই মানুষের আমরাকে মানুষের পর্যায়ে তো রাখি না, ঈশ্বরের পর্যায়ে রাখি রবীন্দ্রনাথকে। এবং সেটা বলতে বলতে একটা কথার পরিপ্রেক্ষিতে আলোচনা হচ্ছিল যে অনেকে বলতেন ওনার লেখা তো আমরা বুঝতে পারি না। তো শরৎচন্দ্র বলতেন যে সেই সাধারণ মানুষদের বলতেন যে আপনারা তো ওনার লেখা বুঝতে পারেন না, আপনাদের বোঝার দরকার নেই, কারণ উনি লেখেন আমাদের জন্য, আমরা লিখি আপনার জন্য। এই আলোচনাটা দিদির সাথে আমার হচ্ছে তখন। হ্যাঁ, মানে কোন জায়গাতে আলোচনা হবো। হ্যাঁ, তো এটাই বলছি যে মানুষের ওনার একজন মানুষের লেখাপড়া, একজনের মানুষের অধ্যাবসায় এবং তার উইজডম, এটা এইটাই হচ্ছে একটা মানুষ তো এমনি এই জায়গাতে আসতে পারেন না, শুধুমাত্র একজন লিডার হিসেবে তো নয়, তার এই দিকগুলো, এই সমস্ত গুণগুলো, তার লেখাপড়ার জায়গা, তার উইজডমের জায়গা, তার মননের জায়গা, তার বোধের জায়গা, সবটা কিন্তু মিলিয়ে
মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সবটা মিলিয়ে ওনার মানবিকতার জায়গা, ওনার ভালোবাসার জায়গা, ইমোশনের জায়গা, এটা কিন্তু ইমোশনের জায়গা। এই ইমোশনগুলো কজন মানুষ বুঝতে পারে? যারা বোঝার তারা বোঝেন। এত চাপ নিয়ে, ভাবো না, এত চাপ নিয়ে একজন মুখ্যমন্ত্রী, তার এত চাপ মাথার ওপরে, এত দায়িত্ব, কোটি 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 মানুষের কমপ্লেন, কোটি 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 মানুষের সমস্যা উনি মেটাচ্ছেন, প্রত্যেকটা দিন সকাল থেকে রাত অবধি অক্লান্ত পরিশ্রম করছেন মানুষের জন্য। তা সত্ত্বেও উনি এই এত কম্পোজডভাবে কি করে চলেন, নিজেকে কম্পার্টমেন্টালাইজ করেন কি করে? হাউ ডাজ শি কম্পার্টমেন্টালাইজ হার থটস? এটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন। এটা বুঝতে হবে যে তার মানে শি নোজ, উনি জানেন যে কখন ওনাকে সুইচ অফ করতে হবে, কখন সুইচ অন করতে হবে। এইগুলো তো এই সমগ্র জিনিসটা নিয়ে হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যাবার সময় বলছেন কি যে বিলটা কিন্তু আমি দেব, এটা কিন্তু গভর্নমেন্ট থেকে নয়। ওখানে বসে অতজন বসে আমরা চা খেলাম, স্ন্যাক্স খেলাম, উনি বলছেন বিলটা কিন্তু আমি দিয়ে যাব। এই যে ছোট 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 জিনিসগুলো একটা মানুষকে অর্নামেন্ট করে। আর আমি তো বললাম যে আমার প্রথম দিন, যেদিন আমার বাবাকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে মুহূর্তে আমার বাবাকে ওই সম্মান দিয়েছেন, আমি সে মুহূর্তে আমি ওনার একনিষ্ঠ ভক্ত হয়ে গেছি। ওই একটা মুহূর্ত শুধু লেগেছে। মানে আমি কখনো ভাবিনি যে আমার বাবা সারা জীবন ধরে কোথাও কখনো কোনো মানে হি ওয়াজ নট আ পপুলার ম্যান, হি ওয়াজ আ ভেরি ভেরি নর্মাল পার্সন। হ্যাঁ, বাসে ঝুলে ঝুলে যেতেন অফিস, বাসে ঝুলে ঝুলে ফিরতেন, হাতে এত বড় একটা ছাতা নিয়ে ঘুরতেন। কোনো রকম বাহাল্লুতি ছিল না। হি ওয়াজ নেভার রেকগনাইজড বাই এনিওয়ান, বাট হি হ্যাজ বিন রেকগনাইজড বাই দি অনারেবল সিএম অফ দ্য স্টেট। দিস ইজ এ হিউজ ইমোশন ফর মি। এবং গানের থ্রু দিয়ে কানেক্ট করা। যখনই দিদির সাথে আমার দেখা হয় আমি তখনই দেখেছি, যত লোকই ঘিরে থাকুক না কেন, ও যেটা বললাম, সবার প্রথমে কিন্তু উনি যদি খুব ব্যস্তও থাকেন তাহলেও কিন্তু উনি আমাকে একবার জিজ্ঞেস করবেন, সাহেব তুমি ভালো আছো তো? আরেকটা ঘটনা বলি, এটাও খুব ইন্টারেস্টিং ঘটনা। তো আমার ভাইয়ের, আমার কাজিন, আমার খুড়তুতো ভাইয়ের ক্যান্সার ধরা পড়ে, ব্রেন টিউমার। তো এবারে পুজোর সময় যখন দিদি এসছেন, দিদি আর আমি না মানে খুব ছেলে মানুষের মতো হয়ে যায়, দিদিকে সামনে পেলে না আমি একটু ছেলে মানুষই করে ফেলি। মানে তখন আমি ভুলে যাই যে মানে আর চারপাশে যে এত লোক আমাকে দেখছে ওসব মাথায় থাকে না। লোকে মানে প্রচুর মানুষ যে চারপাশে, তো দিদিকে তো ঘিরে সবসময় মানে 50,000 লোক, মানে ওনাকে তো কখনো আমি 1-to-1 পাইনি। তো আমি ওইটা ভুলে যাই, আমি মনে করি যে আমি ওনার সাথে 1-to-1-ই ডিল করছি। তা আমি যখন উনি এসছেন আমার বালিগঞ্জ কালচারালে ওপেন করতে এবছর, তুমি বিশ্বাস করবে না, আমার দেরি হয়ে গেছে। আমার তো সবসময় একটু দেরি হবার একটা প্রবণতা থাকে। আমি না তখন দৌড়েছি এবং ব্যারিকেড ভেঙে পুলিশ ভাবিনি, আমি ঢুকে গেছি, আটকালে দেখা যাবে, এই গালে ঢুকে গেছি ভেতর। তো ঢুকে গিয়ে দেখছি দিদি গাড়ি থেকে নামছে। প্রথমেই গিয়ে না যে ঠিক যেন একটা বাচ্চা ছেলের মতো, আমি তখন এত স্ট্রেসে ছিলাম। সবে আমি চেন্নাই থেকে আমার ভাইকে অপারেশন করিয়ে নিয়ে এসেছি। মানে আমার ভাইয়ের অ্যাস্ট্রোসাইটোমা, মানে আমার কাজিনের ব্রেন টিউমার হয়েছে। তো আমি তখন গিয়ে না প্রথম খবরটা খালি মনে হচ্ছে এটা ফার্স্ট আমাকে দিদিকে বলতে হবে। আমি কেন বলবো আমি জানি না, কিন্তু আমি বলবো। আই ওয়ান্ট টু শেয়ার দিস উইথ হার। আমার তো দরকার ছিল না বলার, এটা তো আমার পারিবারিক একটা অত্যন্ত আমার একটা নিজস্ব জায়গা। আমি এটা দিদিকে বলতে যাব কেন? কারণ দিদির মধ্যে আমি সেই দিদিকে দেখেছি যাকে বলা যায়, যাকে বললে আমি শেয়ার করে হালকা হব। আমি কি ওনাকে বললাম, দিদি এটা আমি মানে গ্রিটও করিনি, গাড়ি থেকে নেমেছেন সঙ্গে সঙ্গে, দিদি তুমি জানো আমি চেন্নাই থেকে ফিরেছি, আমার এই ব্যাপার এই হয়েছে, আমার ভাইকে নিয়ে চেন্নাই গিয়েছিলাম, হ্যাঁ 15 দিন এরকম ডক্টর সিদ্ধার্থ ঘোষ অপারেশন করেছেন, এই ব্যাপার জানো তো, এই ঘটনা ঘটেছে। তো উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বললেন যে আচ্ছা কেমন আছে এখন? আর আমি যে দেখো এই ব্যাপার, বলে হচ্ছে তোমার কোনো চিন্তা নেই, তুমি আমাকে বলো না কী করতে হবে, আমি সব ব্যবস্থা করে দেবো। আমি দিদির কাছে সেটা নিইনি কখনো, হ্যাঁ, কিন্তু উনি আমাকে বলেছেন একবার না বারবার। আবার যখন আরেকটা অনুষ্ঠানে বিজয় সম্মেলনী একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানেও যখন গিয়েছি, সেখানেও যখন দিদির সাথে আমার দেখা হয়েছে, দিদি আমাকে প্রথম কথা ওটাই জিজ্ঞেস করলো, ভাই কেমন আছে? এত কিছুর মধ্যে ওনার তো এটা মনে থাকার কথা নয়। আর এত পরে আমি মিট করেছি, মানে মাঝে তো অনেকটা গ্যাপ হয়ে গেছে। আমি এটাই বলছি, এই যে গুণগুলো, এগুলো আমার কিন্তু দিদিকে ব্যক্তিগত জায়গা থেকে দেখা, এগুলো আমার অবজারভেশন। আমি এই জন্য বলছি যে
মাননীয় মুখ্যমন্ত্রীকে বুঝতে গেলে, তাকে জানতে গেলে তাকে অবজার্ভ করতে হবে, তাকে অবজার্ভ করতে হবে, তাকে জানতে হবে, তাকে চিনতে হবে, তার বইগুলো পড়তে হবে, তার আঁকাগুলো দেখতে হবে, উনি কোন জায়গা থেকে আঁকছেন, উনি কি লিখছেন, কি বলতে চাইছেন। সেটা যদি আমরা না বুঝতে পারি, হ্যাঁ, তাহলে তো মানে ওনার এই যে দ্য হিউজ কি বলবো, the elevation that she belongs to, people wouldn't understand. She belongs to a different kind of an elevation. She belongs to a different kind of a frequency. ওনার মধ্যে একটা অন্যরকম ফ্রিকোয়েন্সি আছে, আমরা জানি, আমরা বুঝি, আমরা শিল্পী তো আমরা ফ্রিকোয়েন্সি বুঝতে পারি, আমাদের ফ্রিকোয়েন্সি নিয়েই কাজ, আমাদের কাজটাই হচ্ছে ইমোশন বেচা। উই ডিল উইথ ফ্রিকোয়েন্সিজ, উই আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারি না, মানুষ যখন সামনে এসে কথা বলে না, বুঝতে পারি তার মধ্যে কী ভাইব্রেশন কাজ করে। প্রকাশ করবো না কখনো, প্রকাশ আমি করবো না। যদি কেউ খারাপ ভাইব্রেশন নিয়ে আমার সামনে দাঁড়িয়ে কথা বলে, আমি উল্টে তার সাথে ভালো ভাইব্রেশন নিয়েই কথা বলবো, প্রকাশ আমি করবো না, কিন্তু বুঝতে আমি পারি। যতবার দিদিকে মিট করেছি ততবার ওই পজিটিভ ভাইব্রেশন ওনার কাছ থেকে আমি পেয়েছি, যতবার, নো ম্যাটার হোয়াট, পৃথিবী এদিক ওদিক হয়ে যাক, পজিটিভিটি ইজ হোয়াট she has inside. Every single moment of her life, she lives with positivity, she lives with confidence, she lives with passion, she lives with dedication, she lives with hard work, immense hard work. So there are lot of reasons to love her. ওনাকে ভালোবাসার অনেক কারণ আছে, একটা কারণ না, প্রচুর কারণ আছে। আমি না ওই দিদি যখন ইন্টারভিউটা শুরু করেছিলাম, আমি বললাম 3টে শব্দ দিদিকে ডিফাইন করার। একজন অসামান্য মানুষ, মানুষ সবার আগে মানুষ, অসাধারণ মানুষ। কর্ম তো আছেই। আমার বাবা একটা কথা বলতেন, আমার ব্যাপারে বলতেন যে তুমি শিল্পী হতে চাও, তোমার কথা শিখিয়ে দিই, এটা সারা জীবন মেনটেন করো। তুমি জীবনে যাই করো না কেন, তুমি শিল্পী হও, তুমি যাই হও, একটা ভালো শিল্পী হতে গেলে ভালো মানুষ হওয়াটা খুব দরকার। এটা আমার বলার। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় একজন অসাধারণ মানুষ, বারবার করে বলবো, জোর দিয়ে দিয়ে বলবো, হলপ করে বলবো। উনি আজকে সিএম না থাকলেও আমি এই কথা বলতাম, সিএম উনি আছেন, আমি বলবো, উনি ভবিষ্যতে উনি যেখানেই থাকেন না কেন আমি এই কথাটা বলে যাব। কারণ একটা কথা আছে হিন্দিতে, এটা ওনার জন্য খুব প্রযোজ্য। তো যে ফ্রেজটা আমি বলতে চাইছি, এটা আমি 3 জনের ব্যাপারে আমি জনসমক্ষে, আমি বন্ধুবান্ধবদের সামনেও বলি, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার ফ্যান, ওদের সামনেও বলি। একটা হচ্ছে মিস্টার শাহরুখ খান, যে নিজেকে ওইভাবে তৈরি করে ওরকম একটা জায়গাতে নিয়ে গেছেন। ওনার জার্নিটা আমরা সকলে জানি। হোয়াট আ গ্রেট সাকসেসফুল স্টার হি ইজ, মেগা স্টার। মিস্টার অমিতাভ বচ্চন, যার প্রতি এই ফ্রেজটা বলা যেতে পারে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে আমি এই ফ্রেজটা জনসমক্ষে পাবলিকলি চেঁচিয়ে বলতে চাই। আমি এটা বিশ্বাস করি, আমি জানি, ওনাকে চিনি বলে বলছি। উর্দুতে একটা ফ্রেজ আছে, এটা দিদি তোমার জন্য এই ফ্রেজটা। খুদ হি কো কর বুলন্দ ইতনা, খুদ হি কো কর বুলন্দ ইতনা कि हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे कि बता तेरी रज़ा क्या है। অর্থাৎ নিজেকে এমন একটা বুলন্দির জায়গাতে উনি নিয়ে গেছেন, নিজের অধ্যাবসায়ের জায়গা থেকে, মানুষের জন্য করবেন বলে, মানুষের সেবায় নিজেকে নিযুক্ত করবেন বলে, কম প্রতিকূলতার মধ্যে দিয়ে উনি গেছেন। ফিজিক্যাল, মেন্টাল, কত রকম টর্চার, উই নো এভরিথিং। আমরা তো দেখেছি, আমরা তো মাননীয়ার জার্নিটা দেখেছি, আমরা তো জানি যে ওনার সমগ্র পথ চলাটা চোখের সামনে পরিষ্কার। আমরা দেখেছি ওনার ফিজিক্যাল টর্চার চোখের সামনে দেখেছি, মানসিক টর্চার চোখের সামনে দেখেছি। সব কিছু সহ্য করে বললাম পারসিভিয়ারেন্স, সাবুরি, শ্রদ্ধা সাবুরি, দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস। যে কোনো সাকসেসের পেছনে দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস। এই সমস্ত গুণগুলোকে নিয়ে উনি যেভাবে আজকে যে জায়গাতে উনি আছেন, শি ইজ এক্স্যাক্টলি ওয়্যার শি ইজ সাপোজ টু বি। কারণ দ্য হোল ইউনিভার্স হ্যাজ কনস্পায়ার্ড ফর হার, দ্য হোল ইউনিভার্স হ্যাজ কনস্পায়ার্ড ফর হার। আর এটাই বলা, দিদি তুমি ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, তোমাকে খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। আমি একা নই, আমরা সকলে তোমার সাথে সবাই আছি। ভালো থেকো তুমি।
মোরা এক নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है।